নমস্কার। পজিটিভ বার্তার সৌজন্যে বিকাশ টক্সের পক্ষ থেকে আজকে আমি সঞ্চালিকা চন্দ্রিমা মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা আমাদের প্রত্যেক দিনের মতো আজকের আমাদের বিষয় নির্ধারিত শিক্ষক প্রশিক্ষণে শারীর শিক্ষার গুরুত্ব। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট অতিথি শিক্ষাবিদ গোপীলাল কিস্কু মহাশয়কে। ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব এই সম্পর্কে। উনি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন ফিজিক্যাল এডুকেশনে। এর আগে উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড করেছেন, তারপরে এমপিএড করেছেন এবং এখন এটাই ওনার সাবজেক্ট। এটা নিয়ে এখন এর উপরে ওনার একদম বিশিষ্ট, এটা নিয়েই ওনার দক্ষতা, এটা নিয়েই ওনার চর্চা। তো ওনার কাছ থেকে আমরা জেনে নিই যে দৈনন্দিন জীবনে আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড, তার সঙ্গে শরীরচর্চার কি প্রয়োজনীয়তা আছে বা শরীরচর্চার কি কোনো গুরুত্ব রয়েছে দৈনন্দিন জীবনে, সেই বিষয়ে যদি কিছু বলেন স্যার। নমস্কার। নমস্কার ম্যাডাম। শরীরচর্চা আমাদের দৈনন্দিন জীবনের যে ইম্পর্টেন্সটা শরীরচর্চা, সেটা বলতে গেলে যতটা বলবো তত কম পড়বে, কারণ এটার ইম্পর্টেন্স অনেকটাই। আমরা শরীরচর্চা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছাড়া আমরা এই পৃথিবীতে এক্সিস্ট করতে পারি না। কারণ যে কোনো কিছু করতে গেলে আমাদের শরীরচর্চা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের দরকার পড়ে বা আমরা করি, সেটা জানতেই হোক বা অজান্তেই হোক। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, আমাদের যে কোনো একটা গ্যাজেট বা অবজেক্ট, সেটা যদি স্থির অবস্থায় বসে থাকে অনেকদিন, অফ হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু দেখবেন অনেকদিন পরে সেই জিনিসটা নষ্টের দিকে। তার জন্য তাকে কি করতে হয়, সেই জিনিসটাকে বা গ্যাজেটটাকে আমাদেরকে ইউজ করতে হয় ভালোভাবে দৈনন্দিন জীবনের জন্য। তো সেই রকমভাবে আমাদের বডিটাকে ঠিকঠাকভাবে রাখতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের যে ইম্পর্টেন্সটা, যে গুরুত্বটা, সেটা অপরিসীম। কারণ আমরা এখনকার দিনে দেখবেন সমস্ত কাজই ডেস্কটপ বেসড, আমরা বসে বসে সমস্ত কাজই করতে পছন্দ করি। যেমন আমরা অফিসের যে কাজগুলো বা বাড়ির যা সমস্ত কাজ, সমস্ত দেখবেন আমরা বাড়িতে বসেই করি। এখন দেখবেন এখন যা আমাদের টেকনোলজির যে দিনগুলো আসছে, সেটাতে আমরা দেখবেন যে এখন প্রেসার কুকার চলে এসেছে, সেটাতে অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে। তারপর আমাদের কাজটা এমন হয়ে যাচ্ছে, আমরা বসে বসে করতে আমাদের কাজগুলো এমনই হয়ে যাচ্ছে, আমরা বসে বসে সেই কাজগুলো করছি বা সেই রকমই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো তার জন্য কি হয়, আমাদেরকে নিজের বডিটাকে ফিট রাখার জন্য কিছু একটা টাইম দিতে হবে। সেটা মিনিমাম 20 মিনিট, ম্যাক্সিমাম আপনি 1 ঘন্টাও দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আমাদের যে বডির মধ্যে যে বর্জ্য পদার্থগুলি, যেটা আমরা প্লেগ বলে থাকি আমাদের টার্মে, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। যার জন্য আমাদের ফাংশনগুলো, আমাদের ইন্টারনাল যে ফাংশনগুলো, অনেকগুলো অর্গান থাকে, বিশেষ করে হার্ট এবং ব্লাড ভেসেলসগুলো, সেগুলো কি হয়, সেটাগুলো সক্রিয়ভাবে ভালোভাবে কাজ করে। হ্যাঁ, স্যারের সাথে আমি একদমই সহমত পোষণ করছি। কারণ আমরা দৈনন্দিন সারাদিন বসেই কাজকর্ম করি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম হয়। তো সেই জায়গায় যদি আমরা রেগুলার বেসিসে কিছুক্ষণ সময় অন্তত শরীরচর্চার জন্য দিই, তাহলে আমার মনে হয় যে স্যার যেটা বললেন যে আমাদের ব্লাড ভেসেলসগুলো খুব সচল থাকবে এবং আমরা হয়তো আমাদেরকে একটু দীর্ঘজীবী করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে অন্তত বেশ কিছু সময় আমরা অন্তত সুস্থ জীবনযাপন করতে পারবো। তো স্যার, এবার আমি জেনে নেব যে প্রাচীন ভারতবর্ষে আমাদের শরীরচর্চার বিষয়গুলি সম্পর্কে যদি কিছু বলেন। প্রাচীন ভারতবর্ষে আমরা তো শরীরচর্চা তো ছিল প্রাচীন যুগেও, তো সেই সময়ে কিভাবে আমাদের শরীরচর্চা হতো বা সেই নিয়ে যদি একটু আলোকপাত করেন। একদম যদি প্রাচীন ভারতবর্ষের কথা বলেন, তাহলে আমরা দেখতে পারি যে প্রাচীন যেনারা মুনি ঋষিরা বা আমরা অনেক মহাকাব্যগুলোতে দেখেছি, ওনারা কি করতেন, ওনাদের কনসেন্ট্রেশনটাকে স্টেবল রাখতে ওনারা যোগ ব্যায়াম করতেন, প্রাণায়াম করতেন। তাছাড়া আপনি যদি কোনো
কোনো একটা যুদ্ধের কথা বলেন, তখন ওনারা নিজেদের সৈন্য দলদের যে শক্তি বাড়ানোর জন্য ওরা শারীরচর্চা করতেন। ঠিক আছে ম্যাডাম? তো এইরকমভাবে আমাদের যে ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা শরীরচর্চার যে কনসেপ্টটা, সেটা ওখান থেকে আসে। আচ্ছা, তার মানে স্যার বহু প্রাচীনকাল থেকে এই শরীরচর্চার কনসেপ্টটা রয়েছে অন্য রকম ভাবে, তাই তো? আর একজন ভাবী শিক্ষকের শারীর শিক্ষার ধারণা থাকা কতখানি প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার মত, আমার মনে হয় দর্শক মণ্ডলীর মধ্যেও এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হয়তো, যে একজন ভাবী শিক্ষকের কতটা দরকার এই শরীরচর্চা সম্পর্কে জানা। একদম একদম। একজন ভাবী শিক্ষক বা শিক্ষিকার মধ্যে শরীরচর্চা বা ফিজিক্যাল এডুকেশন রিলেটেড যে শিক্ষা একজন ভাবী শিক্ষকের মধ্যে থাকা খুবই প্রয়োজন। কারণ আমরা যখন পড়াই তখন স্টুডেন্ট, আমরা যদি ডিএলএড করি তাহলে সেই লেভেলটা অনেক নিচে, মানে ছোট বাচ্চাদের, যেমন 4 পর্যন্ত ক্লাস, এবং আমাদের যে বিএডটা সেটা হচ্ছে আপার প্রাইমারি লেভেলের। তো স্টুডেন্টরা হায়ার সেকেন্ডারি স্টুডেন্টরা না পড়তে চায় না সেরকম ভাবে, মানে কেউ চায় না যে বসে থেকে ওরা পড়ুক। তো সেক্ষেত্রে কি হয়, যদি ভাবী শিক্ষকরা জানেন যে স্টুডেন্টদেরকে কিভাবে পড়ানো যায় অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাহলে কি হবে, ওনাদের যে পড়ানোর স্টাইলটা দেখে স্টুডেন্টরা পড়বে, মনোযোগ দেবে, এবং সেই পড়াটা দীর্ঘস্থায়ী থাকবে মাথার মধ্যে। তো সেটা ফলপ্রসূ হবে ভালো। একদমই তাই স্যার, যেটা বললেন যে দীর্ঘস্থায়ী ফলপ্রসূ হওয়ার জন্য আমাদের শরীর শিক্ষা একজন ভাবী শিক্ষকের খুব ভালোভাবে জানা দরকার, বা এই সম্পর্কে তার জ্ঞান থাকাও বাঞ্ছনীয়। তো স্যারকে বলবো যে আমাদের কারিকুলার যে অ্যাক্টিভিটিস, বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের বিদ্যালয়ে শেখানো হয় বা করানো হয়, সেই কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট হিসেবে ফিজিক্যাল এডুকেশনের উদ্ভব কখন থেকে হয়েছিল? অ্যাকচুয়ালি ম্যাডাম, কারিকুলার অ্যাক্টিভিটিসটা স্টার্ট হয় 18th সেঞ্চুরি থেকে আনুমানিকভাবে। হ্যাঁ, তখন একজন টিচার ছিলেন জন ফ্রেডরিচ। উনি একটা বিষয় লক্ষ্য করেছিলেন স্টুডেন্টদের মধ্যে, যে স্টুডেন্টরা না সেরকমভাবে পড়ায় মনোযোগ দিতে পারছিল না, কারণ কন্টিনিউয়াসলি স্কুলে ক্লাস হতো। ঠিক আছে? তো ম্যাডাম এইরকমভাবে উনি অবজার্ভ করলেন। তো তারপর উনি ভাবলেন যে একটা আউটডোর অ্যাক্টিভিটিস কিছু করানো গেলে কি কেমন হয়। তো তখন থেকে উনি এই জিনিসটাকে ভেবে উনি সেটাকে অ্যাপ্লাই করলেন, এবং সেই আউটডোর যে অ্যাক্টিভিটিসটা সেটা খুবই কাজে লাগে স্টুডেন্টদের জন্য। তো তখন থেকেই আমরা অ্যাডাপ্ট করে নিই জিনিসটাকে, যে না, একটানা যদি আমরা কেউ পড়ি, বা আমরা সাধারণ বড় মানুষরাও যদি পড়ি, তাহলে আমাদের একসময় মনে হবে একটু রিফ্রেশমেন্টের দিকে যায়, কিছু একটা একঘেয়েমি আসে। তো সেই জিনিসটাকে কাটাতে আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আমরা স্টুডেন্টদের মধ্যে প্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো দেওয়া যেতে পারে স্টুডেন্টদেরকে। ঠিক ঠিক স্যার, একদমই তাই। স্যার বলছেন যে কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যদি আমরা ফিজিক্যাল এডুকেশনকে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে যে পড়াশোনার যে একঘেয়েমি বা পড়াশোনার মধ্যে যে একটা মানে ব্রেন তো আমাদের সবসময় নিতে পারে না পড়াশোনাটা, তো সেই সময় বুস্ট আপ করার জন্য ফিজিক্যাল এডুকেশনটা খুবই জরুরি, তাই তো? তো স্যার বলি, একটা জিনিস আমার মধ্যে মনে হচ্ছে, হয়তো দর্শক মণ্ডলীর মধ্যেও মনে হচ্ছে এই প্রশ্নটা আসছে বারবার, আমার মধ্যেও আসছিল স্যার, আপনি যখন বলছিলেন উত্তরটা দিচ্ছিলেন। তো যে আগেকার দিনে তো ব্রতচারী এগুলো করা হতো ফিজিক্যাল এডুকেশনে, মানে শরীর শিক্ষার জন্য এগুলোকে বেছে নেওয়া হতো, ব্রতচারী তার মধ্যে। হ্যাঁ, তো এখন কি সেরকম কিছু রয়েছে স্যার? এখন এই নতুন, মানে আমাদের আধুনিক যুগে এখন কি? দেখুন ম্যাডাম, এখন আমরা জিনিসটাকে দুভাবে ভাগ করি ফিজিক্যাল এডুকেশনের যে অ্যাক্টিভিটিসগুলোকে। একটা হচ্ছে আমাদের যে মেন গেমস, যেমন প্রফেশনাল গেমসগুলো বলতে পারি, ফুটবল, ক্রিকেট, কাবাডি। আর তাছাড়া যে সাধারণ যারা অফিসে কাজ করেন,
তাদের জন্য রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস বা রিক্রিয়েশনাল গেমস বলতে পারি। তো ওনাদের জন্য আলাদাভাবে সেই গেমসগুলো করানো আছে, যেমন আপনি বললেন ব্রতচারী, সেটা রিক্রিয়েশনালের মধ্যে পড়ে। ঠিক আছে ম্যাডাম। তো সেই জিনিসটা এখন আমরা সেইভাবে করে থাকি। প্রফেশনালের মধ্যে যে কাবাডি, ক্রিকেট, যে প্রফেশনাল গেমগুলো হয় সেগুলো, তো এখন এগুলো অনেক মডার্ন হচ্ছে, কারণ অনেক টেকনোলজির আবির্ভাব হচ্ছে, তো সেগুলোর দিক থেকে এবং সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা অনেক ইমপ্রুভমেন্টের জায়গায় আছি। সেক্ষেত্রে তখন যে ব্রতচারী সেইটা এখন মডিফাইড হয়ে অন্যরকমভাবেও সেটা হতে পারে বা হয়েছে। সেটা আমি সেটা ওই যে বললাম না রিক্রিয়েশনাল গেমসগুলো, সেগুলো অনেক রিজনাল বিশেষে হয়। যেমন আমরা ওই যে কুমিরডাঙ্গা, তারপর লুকোচুরি, তারপর ওই যে চুকিতকিত, এগুলো আমরা করি। সেই রকমভাবে ওই যে পুরনো যে ব্রতচারী বা সেই অ্যাক্টিভিটিসগুলো, যদিও বা এখন সেগুলো অনেক কম দেখা যায়, কিন্তু ওটা আছে ম্যাডাম এখন। তার সাথে নতুন কোনো রিক্রিয়েশনাল গেমসগুলো ইনভেন্ট হয়েছে। তো অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সময় সীমিত। আজকে আমরা অনেক কিছু জেনে নিলাম আমাদের বিশিষ্ট শিক্ষাবিদের কাছ থেকে। আবার পরবর্তী দিনে আমরা উপস্থিত হব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে। নমস্কার।